আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি ভালো আছেন। তো বিডি আলামিন স্টাডিতে আপনাদের স্বাগতম। আর আমরা এই সিরিজটার মধ্যে বোর্ড প্রশ্ন নিজের হাতে আমি সলভ করে দিচ্ছি আপনাদের, এবং এক্সপ্লেনেশন সহকারে সকল কিছু ব্যাখ্যা করে দিচ্ছি। যাই হোক স্যার, বিগত ক্লাসগুলোতে আমি আপনাদের ঢাকা বোর্ড 2021-এর প্রথম পত্রের 1 থেকে 7 নাম্বার প্রশ্নগুলো সলভ করছি। এখন আমি এর ক্রমধারায় 8 নাম্বার প্রশ্নটা সলভ করতে যাচ্ছি। তো 8 নাম্বার প্রশ্নটা সলভ করার আগে প্রশ্নটা অ্যানালাইজ করা জরুরি, তাই প্রশ্নটা অ্যানালাইজ করি আগে। প্রশ্নে কী দেওয়া আছে 8 নাম্বার প্রশ্নটায়, যে একজন কৃষক তার 1 বিঘা জমিতে 1 একক মূলধন, অর্থাৎ জমির পরিমাণ 1 বিঘা থাকবে এবং সে টাকা খরচ করছে 1 একক। যাই হোক স্যার, ও এক একক মূলধন নিয়ে শ্রমিক নিয়োগ করে 40, মানে কি শ্রমিকও নিয়োগ করছে একজন, 40 একক পাট উৎপাদন করছে। 40 একক মানে টন হইতে পারে, কেজি হইতে পারে, যেটাই হোক স্যার। তারপর ভূমি এবং মূলধন স্থির রেখে, এখন এই জায়গায় একটা জিনিস বইলা দিছে, সেটা কি ভূমি এবং মূলধনকে স্থির ধরা হবে। শ্রমিক যখন 2 জন নিয়োগ করে, যখন 3 জন নিয়োগ করে, 4 জন নিয়োগ করে, তখন উৎপাদন করছে সে 88 একক, 120 একক, 140 একক, অর্থাৎ 2 জন নিয়োগ করলে 88 একক উৎপাদন করে, 3 জন নিয়োগ করলে 120 একক উৎপাদন করে, অনুরূপভাবে 4 জন নিয়োগ করলে সে 140 একক উৎপাদন করে। তো এটা ছিল উদ্দীপক। তারপর কতে বলছে মাত্রাগত উৎপাদন কি, খতে বলছে স্বল্পকালে একটি ফার্ম কি কি ধরনের ব্যয় নির্বাহ করতে হয়, অর্থাৎ একটা ফার্মের কি কি ব্যয় গ্রহণ করতে হয়। গরুর ঘতে বলছে উদ্দীপকের আলোকে মোট উৎপাদন রেখা অঙ্কন করো, অর্থাৎ মোট উৎপাদনের পরিমাণ নির্ণয় করো এবং তার মাধ্যমে কি উৎপাদন রেখার চিত্র আঁকতে বলছে। 4 নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকে উল্লেখিত বিষয়টি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে সমর্থন করে কিনা ব্যাখ্যা দাও, অর্থাৎ এটা কি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির সাথে যায় কিনা সেটা ব্যাখ্যা দিতে বলছে। প্রশ্নটা আমরা অ্যানালাইজ করলাম। ক নম্বর প্রশ্নটা কি, মাত্রাগত উৎপাদন কি। আমি কিভাবে এটার উত্তর দিছি দেখেন একটু ভালো করে। প্রথম আমি এটা নীল কালি দিয়ে লিখছি। কিভাবে লিখছি স্যার একটু দেখেন। 8 নম্বর প্রশ্নের উত্তর ক, তারপরে লিখছি কোনো একটি নির্দিষ্ট উৎপাদনের উপকরণের নির্দিষ্ট অনুপাতিক পরিবর্তনের ফলে মোট উৎপাদন যে হারে পরিবর্তন হবে তাকে মাত্রাগত উৎপাদন বলে। জিনিসটা যদি আমি একটু এক্সপ্লেনেশন সহকারে বোঝাই, চিন্তা করেন স্যার, আপনি প্রথম বছরে শ্রমিক নিয়োগ করছেন, এটা একটা দীর্ঘকালীন সময়, তাই এটাকে মাত্রাগত বলে। প্রথম বছরে ধরেন আপনি শ্রমিক নিয়োগ করছেন 100 জন, এটা দিয়ে আপনি উৎপাদন করছেন ধরেন 50 টন ধান, কিন্তু যখন আপনি পরবর্তী বছরে 50 জন শ্রমিকের বদলে 100 জন শ্রমিকের বদলে যদি নিয়োগ করেন আপনি 200 জন, তখন আপনি 200 টন ধান পাবেন। অর্থাৎ কি প্রথম বছরের তুলনায় আপনি দ্বিতীয় বছরে কতটুকু পরিবর্তন করছেন বা কতটুকু আপনার উৎপাদন বাড়ছে, 100 টন থেকে 200 টন হয়ে গেছে, যা কি স্যার 2 গুণ। এটাই বলতে চাইতেছে যে একটা নির্দিষ্ট বছরে উপকরণ বলতে শ্রমিক বোঝাতে পারে, মূলধন বোঝাতে পারে, পরিবর্তন করার পর ওই পরবর্তী বছরে উৎপাদনের যে চেঞ্জটা আসছে না, যখন সেটাকে হার বা শতকরায় প্রকাশ করা হয় বা মাত্রা নির্দেশ করে এটারে, তখন তাকে কি বলে স্যার, মাত্রাগত উৎপাদন বলে। আমি কি বোঝাইতে পারছি? এটাকে বলা হয় কি স্যার, মাত্রাগত উৎপাদন। তাহলে মাত্রাগত উৎপাদন কাকে বলে আমি একটু আবার পড়ে শোনাই। কোনো একটি নির্দিষ্ট উৎপাদনের উপকরণের অর্থাৎ শ্রমের নির্দিষ্ট অনুপাত পরিবর্তনের ফলে, অর্থাৎ শ্রম পরিবর্তন করবে, মোট উৎপাদনের যে পরিমাণ পরিবর্তন হয়, এটা একটা হার বোঝায় বা মাত্রা বোঝায়, তাকে কি বলে, তার মাত্রাকে মাত্রাগত উৎপাদন বলে। আমি কি বোঝাইতে পারছি? এটা ক নম্বর প্রশ্নের উত্তর ছিল। এখন খ নম্বর প্রশ্নতে আমার কী চাইছে একটু বলেন তো। খ নম্বর প্রশ্ন চাইছে স্বল্পকালে একটি ফার্মে কি কি ধরনের ব্যয় বহন করতে হয়, অর্থাৎ একটা স্বল্প সময়, স্বল্পকাল মানে কি 1 বছরের কম সময় একটা মানে প্রতিষ্ঠানের কি কি ব্যয় বহন করতে হয়। এখন আমরা জানি স্বল্পকালের সময় 2 ধরনের ব্যয় থাকে, একটা হচ্ছে স্যার স্থির ব্যয়, আর একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তো আমি এই জায়গায় লিখলাম স্বল্পকালে একটি ফার্মে 2 ধরনের ব্যয় বহন করতে হয়, একটা স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়। অনেকে বলতে পারে ভাই তাহলে মোট ব্যয়। আচ্ছা, স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় 2 ব্যয়ের সমষ্টিকে কি বলা হয় স্যার, মোট ব্যয় বলে। কিন্তু মূল যে কথাটা সেটাকে আমি নীল কালি দিয়ে লিখছি। স্বল্পকালে একটি ফার্মকে স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয় সমূহ কি বহন করতে হয়। তারপর নিচে কি লিখছি দেখেন, সাধারণত স্বল্পকাল বলতে বোঝায় 1 বছরের কম সময়। এখন দেখেন লেখা আছে সাধারণত স্বল্পকাল বলতে 1 বছরের কম সময়কে বোঝায় থাকে, অর্থাৎ 1 বছরের কম সময়কে নির্দেশ করে থাকে। 1 বছরের কম সময় কিছু নির্দিষ্ট ব্যয়সমূহ
উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বহন করতে হয়, অর্থাৎ 1 বছরের কম সময় যে ব্যয়গুলো বহন করে সেটাই তো স্বল্পকালীন ব্যয়, তাই না? তার মধ্যে অন্যতম হচ্ছে স্থায়ী ব্যয়, যেমন কি আছে, যেমন ঘর ভাড়া, অর্থাৎ উৎপাদন করেন আর না করেন আপনার যে ব্যয়টা বহন করতে হবে সেটা হচ্ছে ঘর ভাড়া। আরেকটা হচ্ছে কর্মচারীর বেতন, স্থায়ী কর্মচারীর বেতন। এখন কর্মচারী দুই ধরনের, একটা হচ্ছে বিক্রয় প্রতিনিধি বা সেলসম্যান। তাদের একটা শর্ত থাকে যে আপনি 10টা পণ্য উৎপাদন 10টা পণ্য যদি বিক্রি করতে পারেন তাহলে আপনারা মনে করেন 2টা পণ্যের কমিশন দেওয়া হবে। তাহলে এই জায়গায় তার যে বেতনটা সেটা বাড়ে কমে, তাই না? কিন্তু স্থায়ী যে কর্মচারীর বেতন 10,000 টাকা দিয়ে নিয়োগ করছে, ধরেন আপনি একজন অ্যাকাউন্টস অফিসার রাখছেন, 10,000 টাকা আপনি উৎপাদন করেন আর না করেন, তো 10,000 টাকা দিতে হবে। তো এটা কি স্যার স্থায়ী কর্মচারীর, মানে স্থায়ী কর্মচারীর কি স্যার, স্থায়ী কর্মচারীর ব্যয়। আমি কি বুঝতে পারছি? তারপর হইল গিয়া স্যার অবচয়। অবচয় বলতে কোনো জিনিসের ব্যবহারজনিত ক্ষতি। যেমন কি হইতে পারে স্যার, আপনি একটা যন্ত্রপাতি ব্যবহার করতেছেন, তো যন্ত্রপাতির ব্যবহার করেন আর না করেন কিন্তু একটা নির্দিষ্ট বছর পর কি হয় স্যার, যন্ত্রপাতিটার দাম এমনি এমনি কমে যায়। তার মানে কি স্যার, এটার বলা হইলে স্থায়ী ব্যয় ইত্যাদি। ঠিক তেমনি পরিবর্তনশীল ব্যয়গুলো কেমন হতে পারে স্যার, কাঁচামালের ব্যয়। উৎপাদন করেন আর না করেন কাঁচামালের ব্যয় বহন করতে হবে না, অর্থাৎ উৎপাদন করলে কাঁচামালের ব্যয় বহন করতে হবে, না করলে কাঁচামালের ব্যয় বহন করতে হবে না, এটাকে পরিবর্তনশীল ব্যয় বলে। তারপর বিক্রয় প্রতিনিধির ব্যয়, আমি আগেই বলছি বিক্রয়কারী হলো মানে কি বেতন কর্মভুক্ত লোক হলো দুইজন, একজন কি বিক্রি করে সে বিক্রির উপর কমিশন পায়, আর একজন হলো নির্দিষ্ট বেতনের অধিকারী। আরেকটা হচ্ছে গ্যাস পানি বিদ্যুতের বিল, অর্থাৎ উৎপাদন করলে গ্যাস পানির বিদ্যুতের বিল বাড়ে, না হলে উৎপাদন না করলে ব্যবসা বন্ধ রাখলে গ্যাস পানি বিদ্যুৎ আসবে না। এই দুই ধরনের ব্যয়কে একটা প্রতিষ্ঠানের মালিককে স্বল্পকালীন সময় বহন করতে হয়, তাই ওই জায়গায় লিখছি। তাহলে বলা যায় কি একটা প্রতিষ্ঠানের স্বল্পকালীন এই সকল ব্যয়ের সমষ্টি হচ্ছে কি মোট ব্যয়। আমি কি বুঝাইতে পারছি? তাহলে স্বল্পকালীন সময় একটা প্রতিষ্ঠানে দুই ধরনের ব্যয় বহন করতে হয়। এখন আমরা 3 নম্বর প্রশ্নটা যদি একটু দেখি, যে উদ্দীপকের আলোকে মোট উৎপাদন রেখা অঙ্কন করো। তাহলে উদ্দীপকের যেই মানে বিষয়গুলো আছে, তত্ত্বগুলো আছে, সেটা দিয়ে আমি একটা মোট উৎপাদন রেখা আঁকবো। তো উদ্দীপকের আলোকে মোট উৎপাদনের সূচি, আমি আগে লিখছি 8 নং প্রশ্নের উত্তর গরুর ঘ। তারপর লিখছি উদ্দীপকের আলোকে মোট উৎপাদনের সূচি তৈরি করে তা মোট উৎপাদন রেখায় অঙ্কনের মাধ্যমে উপস্থাপন করা হলো। আগে আমার সূচি বানাইতে হবে, তারপর কি আমি রেখা আঁকবো, তারপর চিত্র পরিচিতি চিত্র বিশ্লেষণ দিয়ে জিনিসটা শেষ করব। তো নিচে কি লিখলাম, জমি। তো জমি সব জায়গায় 1 বিঘা, তাই কি 4টা জায়গায় কি 1 বিঘা রাখছে, অর্থাৎ এই জায়গায় যেটার মান স্থির সেটার মান কি সব জায়গায় সমান হয়। ঠিক তেমনি মূলধন সব জায়গায় কি 1 একক করছে, ধরেন 100 কোটি টাকার মতো খরচ করছে, উদাহরণ দিলাম। তো সব জায়গায় কি সে 100 কোটি টাকায় রাখছে। অর্থাৎ আমরা জানি স্বল্পকালীন সময়ে যে কোনো একটা উপকরণ পরিবর্তন হয়, বাকি উপকরণগুলোরই স্থির ধরা হয়। ঠিক তেমনি এই জায়গায় শ্রম পরিবর্তন করছে, এখানে শ্রম এখানে পরিবর্তনশীল, বাকি দুইটা কি উপকরণ স্থির ধরা হয়েছে। শ্রম কি হয়েছে স্যার, 1 জন 2 জন 3 জন 4 জন করে বাড়াইছে, তখন মোট উৎপাদন কি হয়েছে 40, 88, 120, 140। কথা বুঝতে পারছেন? এখন নিচেতে কি লিখছে দেখেন, উদ্দীপকের সূচিতে জমি 1 বিঘা স্থির ধরে এবং মূলধন একই একক স্থির ধরে এখানে শ্রমের পরিবর্তনের মাধ্যমে মোট উৎপাদন পরিবর্তনকে নির্দেশ করা হয়েছে। অর্থাৎ কি এখানে জমি এবং মূলধন দুইটা স্থির ধরে শুধুমাত্র কি স্যার শ্রমের পরিবর্তন করা হয়েছে এবং এর মাধ্যমে মোট উৎপাদন পাওয়া গেছে। অর্থাৎ মোট উৎপাদন রেখাটা কি দেখি, যখন দেখেন নিচে লিখলাম হইল গিয়ে শুধু শ্রমের পরিমাণ, মানে উৎপাদনের উপকরণের পরিমাণ কি স্যার, শ্রম ধরা হই স্যার, উপরে কি মোট উৎপাদন। দেখেন শ্রমিক যখন 1 জন নিয়োগ করে উৎপাদন করে 40 টন, আবার শ্রমিক যখন 2 জন নিয়োগ করে উৎপাদন করে 88 টন, শ্রমিক যখন 3 জন নিয়োগ করে উৎপাদন করে 120 টন, শ্রমিক যখন 4 জন নিয়োগ করে উৎপাদন করে 140 টন। তাহলে আমাদের চিত্রটা দ্বারা এমন, অর্থাৎ কি এই যে দেখেন এমন দাঁড়াইছে। তো যাই হোক স্যার, এটি কি মোট উৎপাদন রেখা। এখন চিত্র পরিচিতিতে আমাদের অবশ্যই লিখতে হবে। অনেকেই আমাকে প্রশ্ন করে, ভাই চিত্র পরিচিতি বিশ্লেষণ কি দিতে হবে? হ্যাঁ দিতে হবে, এটা দোষ ছাড়ানোর জন্য আমি বিগত ক্লাসগুলোতে বলছি, তাই আমি যত স্বল্পে এই কথাটা বর্ণনা করছি। চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ কি স্যার, এই যে একটু গ্যাঞ্জাম লাগাইছিলাম, উপকরণ বুঝাইতেছি কি শ্রম বা কিওয়াল, এবং লম্ব অক্ষে মোট উৎপাদনের পরিমাণ টিপি এবং প্রাপ্ত রেখা হচ্ছে টিপি রেখা বা মোট উৎপাদন রেখা। চিত্র বিশ্লেষণে বলছি যখন অন্যান্য উপকরণ অর্থাৎ ভূমি মূলধনকে স্থির ধরে শ্রমের পরিবর্তন করা হয় 1 একক, তখন মোট উৎপাদন পাওয়া যায় কি স্যার, পাওয়া যায় 40। এবং এমনভাবে যদি শ্রম পরিবর্তন করি 2 জন 3 জন 4 জন, তখন মোট উৎপাদন পাওয়া যাবে কি 88, 120, 140। এবং তাদের মিলানোর পরে যে রেখাটা পাবো সেটা কি স্যার মোট উৎপাদন রেখা বা টিপি রেখা বা টোটাল প্রোডাকশন, যাকে ইংরেজিতে বলা হয় টোটাল ইংরেজি
মোট, আর প্রোডাকশন ইংরেজি উৎপাদন। বা শেষ। এখন 4 নম্বর প্রশ্নে আমাদের কি বলছে? 4 নম্বর প্রশ্নে বলছে যে উদ্দীপকের উল্লেখিত বিষয়টি কি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে সমর্থন করে? হ্যাঁ, অবশ্যই সমর্থন করে। আগে এই কথাটা নীল কালি দিয়ে বলে নিলাম, জ্ঞানমূলকের কথাটা। পরবর্তীতে আমি জিনিসটা ব্যাখ্যা করে আপনাদের বোঝাইতেছি। দেখেন, উদ্দীপকে উল্লেখিত নির্দিষ্ট বিষয়টি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে সমর্থন করে, এই জায়গায় লিখছি, যা উপযুক্ত আলোচনার মাধ্যমে বলা হলো। তো একটা প্যারা শেষ, পরের প্যারাতে আমরা কি বলছি? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে সেটা ব্যাখ্যা করছি। অন্যান্য অবস্থায় স্থির থেকে উৎপাদনের একটি নির্দিষ্ট উপকরণের পরিবর্তনের ফলে, ওই যে বিগত কথাগুলোর মতনই, শুধু এই জায়গায় শ্রমের পরিবর্তন করব। অর্থাৎ কি, মোট উৎপাদন বৃদ্ধি পায়, কিন্তু উৎপাদন বৃদ্ধিতে জমির উর্বরতা নষ্ট হইতে থাকে। অর্থাৎ একটা জমিতে বারবার যদি উৎপাদন করতে থাকেন, শ্রমিক বারবার নিয়োগ করতে থাকেন, উৎপাদন তো বাড়বে, কিন্তু শ্রমিকেরও খরচটা বাড়বে, অর্থাৎ মজুরি বাড়বে। পাশাপাশি কি, জমির উর্বরতা কমতে থাকবে। বারবার ব্যবহারের কারণে জমির কি উর্বরতা কমে। এর কারণে কি, প্রান্তিক উৎপাদন বলতে আমি বিগত ক্লাসগুলোতে বলছি, এই জায়গায় ইচ্ছা বোঝায়, কিন্তু এই জায়গায় প্রান্তিক উৎপাদন বলতে বোঝাইতেছি কি, তাদের ভেতরের খরচ বা খরচ করার ইচ্ছা কিংবা উৎপাদন করার ইচ্ছা, এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে একটা জমিতে যখন বারবার খরচ করবেন, তখন কি স্যার, খরচ বাড়বে প্লাস কি জমির উর্বরতা কমবে। তখন কি, জমির উর্বরতা কমার কারণে উৎপাদন অটোমেটিকলি কমে যাবে। প্রথম দিক উর্বরতা বাড়ছে, আপনি লাভবান হয়েছেন, তাই বেশি করে উৎপাদন করছেন। যখন উৎপাদন কমতে থাকবে, তখন আপনার মনে থেকে এমনি ইচ্ছা কমতে থাকবে। কারণ কি, আপনার ব্যয় বাড়তেছে, শ্রমিকেরও ব্যয় বাড়তেছে, জমিরও প্রতি ব্যয় বাড়তেছে, সার দিতে হইতেছে, এক্সট্রা খরচ। তো এই জায়গায় কী বলতেছে স্যার, প্রান্তিক তো উৎপাদন বৃদ্ধির ফলে জমির উর্বরতা বারবার ব্যবহারের কারণে প্রান্তিক উৎপাদন হ্রাস পায়, অর্থাৎ উৎপাদনের ইচ্ছাটা কমতে থাকে। তাহলে তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলতে মূলতই বোঝায় প্রান্তিক উৎপাদনে কমে যাওয়া। মোট উৎপাদন বাড়ুক এটা দেখার বিষয় না, প্রান্তিক উৎপাদন কমছে নি। যদি প্রান্তিক উৎপাদন কমা জায়গা, তাকে কি বলা হয় স্যার? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। এখন আমরা ব্যাখ্যা দিতেছি, উদ্দীপকে উৎপাদনের উপকরণের অন্যান্য অবস্থা, অর্থাৎ জমি এবং মূলধন স্থির ধরা হয়েছে। আমরা চিত্রে দেখছি কি, এই জায়গায় জমি এবং মূলধন স্থির ধরছে, শুধু পরিবর্তন করছে কি স্যার? শুধু পরিবর্তন করছে শ্রম। এখানে বলছি শ্রম উপকরণ হিসেবে এখানে শ্রমকে দেখানো হয়েছে, এবং শ্রমের নিয়োগ বৃদ্ধির কারণে, অর্থাৎ শ্রম যত পরিবর্তন হয়েছে, মোট উৎপাদন বাড়ছে, কিন্তু প্রান্তিক উৎপাদন কি স্যার? হ্রাস পাচ্ছে। আমি কি বোঝাতে পারছি স্যার? তো এই জায়গায় আমি চিত্রের মাধ্যমে আপনাদের দেখাইছি, একবার একটা সূচির মাধ্যমে। সূচিটা একটু অ্যানালাইজ করেন বা দেখেন। জমি এই জায়গায় স্থির ধরা হয়েছে। জমি কি ধরা হয়েছে স্যার? স্থির। এক আমি একটু ভুল করছিলাম, তাই ঠিক করে নিয়েছি। পরবর্তীতে দেখেন মূলধন কি ধরা হয়েছে স্যার? মূলধন কি ধরা হয়েছে? এক মানে স্থির। এখন শ্রম পরিবর্তন হয়েছে 1 2 3 4। বুঝতেই পারতেছেন, মোট উৎপাদন 40 88 120 140, যেটা বুঝতে পারছি। কিন্তু প্রান্তিক উৎপাদন কেমনে পাইছি স্যার? প্রথম 40-এর 40, তারপর কি করি আমরা? নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ দিই। প্রান্তিক মানে নিচেরটা থেকে বিয়োগ। এখন আপনি বলবেন ভাই উপযোগ সব মিলিয়ে ফেলতেছি, এই জায়গায় উৎপাদন, ওই জায়গায় উপযোগ, পার্থক্য এটাই। কথা বুঝতে পারছেন? আবার কোনো জায়গায় গেলে প্রান্তিক ব্যয় দেখবেন, নামের শেষের অক্ষরটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু মূল কথা ঠিকই থাকে। উপযোগের সময় উপযোগ লেখা থাকে, উৎপাদনের সময় উৎপাদন লেখা থাকে, ব্যয়ের সময় ব্যয় লেখা থাকে, আয়ের সময় আয় লেখা থাকে। কিন্তু প্রান্তিক কথাটা সব জায়গায় সেম থাকে, কাজও সেম থাকে। ঠিক তেমনি যে 88 থেকে 40 বিয়োগ দিলে কত হয় স্যার? 48। 120-এর থেকে উপরে 88 যদি বিয়োগ দিই তাহলে 32। 140 থেকে 120 বিয়োগ দিলে কত হয়? 20। এটা যদি চিত্র আঁকি, একটা চিত্র আঁকতে গেলে দুইটা একসাথে আঁকবেন না, প্রথমে একটা করে আঁকবেন। ধরেন আমি মোট উৎপাদনের চিত্রটা নীলকালি দিয়ে আঁকছি, আপনি পেন্সিল দিয়ে আঁকতে পারেন, ভালো হয়। তো প্রথমে আমি 1 হইলে 40, ওই যে আমরা বিগত ক্লাসে যেটা দেখছি, 1 হইলে 40, 2 হলে 88, 3 হলে 120, 4 হলে কত? 140। পাইলাম মোট উৎপাদন। প্রান্তিক উৎপাদন কীভাবে পাবো? 1 হলে 40, 2 হলে স্যার কত? 48। দেখেন এই জায়গায় একটু বাড়ছে। আমিও প্রথম যখন অঙ্কটা করছিলাম, আমার কলিজায় কামড় দিচ্ছে, হ্যাঁ প্রান্তিক উৎপাদন কমার কথা বাড়ে কেন? কারণ এই জায়গায় না প্রথম দিকে একটু বাড়তে পারে, এটা অনেকে কনফিউজড হয়ে যাবে, মনে করছে যে ভুল করে ফেলছেন। আমি যে জায়গায় ভুল ভাবতেছিলাম, ভুল করে ফেলছি, আপনার তো বাবাটা স্বাভাবিক। তো এই ক্ষেত্রে এটা বাড়ছে, তারপর কমছে, এই জিনিসটা খেয়াল করেন। তো মূলত এই লোক প্রান্তিক উৎপাদন কমা দেওয়া কথা বুঝতে পারছেন? বাড়ছে, এটা একটু অ্যাক্সিডেন্টলি ঘটতে পারে, বা কোনো চিত্র এমন দেখায়। মূলত প্রান্তিক উৎপাদনের গঠন বা রেখাটা এমনই হয়ে থাকে, কথা বুঝছেন? কিন্তু আমরা সবসময় কমে দেখে এই কারণে এটার কমে বলি, শেষে যায় কি কইমা জায়গা। তো এই জায়গায় দেখেন, তারপর 3 হইলে কত হয় স্যার? 32 মিলল এই বিন্দুতে। তারপর 4 হলে কত হয় স্যার? 20 মিলল কি কোন বিন্দুতে স্যার? এই বিন্দুতে। অর্থাৎ আমি যদি বিন্দুগুলো মিলে এরকম হয়েছে, কথা বুঝছেন? এটা কি স্যার? এমপি বা মার্জিনাল প্রোডাকশন, প্রান্তিক উৎপাদন রেখা। মার্জিনাল প্রোডাকশন মানে কি? ইংরেজিতে বলে, বাংলাতে বলে প্রান্তিক উৎপাদন। চিত্রের পরিচিতি কী বললাম? চিত্রে ভূমি অক্ষে কী বলে, অর্থাৎ শ্রম এবং লম্ব অক্ষে টিপি অর্থাৎ মোট উৎপাদন, এবং
এমপি অর্থাৎ প্রান্তিক উৎপাদন, দুইটা রেখা এক লগে আঁকছি তাই বলছি। তো মোটো প্রান্তিক উৎপাদন রেখা। চিত্র বিশ্লেষণে কি বলছি, যখন আমার শ্রমের পরিমাণ 1 হয় তখন মোট উৎপাদন কত হয় স্যার 40, আর প্রান্তিক উৎপাদন হয় 40 অনুরূপ। তো ওই চিত্র অনুসারে আমি ব্যাখ্যা দিয়ে দিতেছি, দেখেন এই জায়গায়। পরবর্তীতে যখন মোট উৎপাদন কী হয় স্যার, শ্রম যখন 2, 3, 4 হয় তখন প্রান্তিক উৎপাদন আর মোট উৎপাদন কী হয় স্যার, মোট উৎপাদন হয় 88, 120, 140, আর প্রান্তিক উৎপাদন কী হয় 48, 32, 20। আমি কি বুঝতে পারছি? এই জায়গায় এইভাবেই বলছি। যখন 2, 3, 4 হয় তখন টিপি হয় 88, 120, 140, কিন্তু প্রান্তিক উৎপাদন কী হয় 40, 48, 32, 20, যা এমপি রেখা উৎপন্ন করে। লাস্টে যত সংক্ষেপে চিত্র পরিচিতি চিত্র বিশ্লেষণ দিয়ে যত সংক্ষেপে পারছি, লাস্টে যে এই কথা বলে দিছি উপরোক্ত আলোচনায় বলতে পারি যে আমাদের দেখেন দুইটা উপকরণ স্থির ছিল, একটা উপকরণ পরিবর্তন হয়েছে। ইভেন আমাদের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ওই জিনিসটাও মিলছে যে প্রান্তিক উপযোগ হ্রাস পাইতেছে। তাহলে উপরোক্ত আলোচনা থেকে বলতে পারি উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সাথে মিলা যায় বা তাকে সমর্থন করে। আমি কি বুঝতে পারছি? আজকের ক্লাসটা এতটুকুই ছিল, আশা করি ভালো লাগছে। ক্লাসটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, আর না বুঝলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ 9 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি বিগত ক্লাসগুলো দেখতে চান তাহলে বিগত ক্লাস এই প্লে লিস্টে দেওয়া থাকবে, ওই প্লে লিস্টে যায় আপনি দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। 1 থেকে 7 পর্যন্ত করে দেওয়া আছে। নেক্সট ক্লাসে আপনাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।